সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা। বিরোধী দলের কিছু তরুণ নেতার ভাষায় শেখ হাসিনার সংস্কৃতির প্রতিফলন দেখা যাচ্ছে, অভিযোগ বিএনপির শীর্ষ নেতাদের। অন্যদিকে আওয়ামী লীগের পথে হাঁটছে সরকার, সরকারকে 5 বছর দেশ পরিচালনা করতে দেওয়া হবে না, এমন বক্তব্য বিরোধী দলের নেতাদের। এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গ্যাস সংকটে নাকাল দেশের মানুষ, লোডশেডিং ও বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অতিষ্ঠ সাধারণ জনগণ। এর পরিপ্রেক্ষিতে সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। এদিকে অস্থিতিশীল হয়ে উঠছে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আজকে ঢাকা কলেজে এই ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া 5 আগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি শেখ হাসিনা বক্তব্য দেওয়ার খবর আসছে গণমাধ্যমে। সব মিলিয়ে কোন পথে বাংলাদেশের রাজনীতি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। শামসুজ্জামান দুদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকে এই অনুষ্ঠানে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আমরা বলেছি আজকের যে বিষয় নির্ধারণ করেছি, কোন পথে রাজনীতি, এবং আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য যারা আছেন তাদের কাছে একটু আলোচনায় ঢুকতে চাই। প্রথমে একটু শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে একটু যেতে চাই। শামসুজ্জামান দুদু ভাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে একটি যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধে জড়িত অপরাধে অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত এবং বিএনপির যাদেরকে ফাঁসি দেওয়া আছে তাদের ছবি ঝুলানো নিয়ে দ্বন্দ্ব হয়। সেই এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ হয়। এই যে একটি ছবি টাঙ্গানো নিয়ে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, এই ঘটনাকে বিশেষ করে যদি বলি ছাত্রদল ছাত্র শিবির যারা জুলাই অভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডার ছিল, তাদের মধ্যে এই ব্যানার টাঙ্গানো নিয়ে কেন সংঘর্ষ হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? আমার কাছে মনে হয়েছে, আপনাকে ধন্যবাদ, মঞ্জু ভাইকে শুভেচ্ছা, আর যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে শুভেচ্ছা। আমার কাছে মনে হয়েছে ছাত্রদের এই যে পারস্পরিক যে দূরত্বটা তৈরি হচ্ছে নানান ইস্যুতে, তো এটা বোধহয় আরও পরে হওয়ার ঘটনা ছিল। কারণ এই ছাত্ররাই মানে একটা ফ্যাসিবাদকে দীর্ঘ লড়াই সংগ্রাম, ছাত্রদল তারপর শিবির, এরা কিন্তু যে মূল্যটা দিয়েছে গত 18 বছর, সেটা কম না। অনেকে তাদের সহকর্মী বন্ধু নিখোঁজ হয়েছে, আর ফেরত আসে নাই, গুম হয়ে গেছে। আবার অনেকে কারা নির্যাতন ভোগ করেছে, দীর্ঘদিন গ্রেপ্তার বরণ করেছে, অসংখ্য মামলার মুখোমুখি হয়েছে। তো এই ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে খুব বেশি দিন না, মানে এই 5 মাস, আর ওই মাঝে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস, এই খুব বেশি বড় সময় না। তো ছাত্রদের ভিতরে এমনি একটা নিজেদের মানে একটা হিরোইজম, না আধিপত্য বলবো না, একটা হিরোইজম কাজ করে। কারণ তারা তো মাঠ পর্যায়ের আন্দোলন সংগ্রাম এবং অন্যায়ের বিরোধিতা যেভাবে ব্যাখ্যা করি না এটা করে। আমরা ছাত্র ছিলাম, তো আমাদের সময় কোনো ঘটনা ঘটে নাই বা কোনো বিষয় নাই একেবারে সব ধোয়া তুলসী পাতা, এমন ব্যাখ্যা করা যাবে না। তখন তো হোসেন মোহাম্মদ এরশাদ, মানে প্রতিনিয়ত সংঘাত, প্রতিনিয়ত লড়াই, মানে যুদ্ধক্ষেত্র, ওই যুদ্ধক্ষেত্র শব্দটাতে কিন্তু পত্রপত্রিকা বিভিন্নভাবে তারা রিপোর্ট লেখার সময় এই শব্দটা ব্যবহার করত, এবং সেটা অমূলক, অপ্রয়োজনীয়, এটাও আমার কাছে মনে হয় নাই। কারণ সরকার, সামরিক সমর্থিত সরকার, তারা অস্ত্রসহ, মানে কোনো জায়গায় বিজেপি তো তখন ছিল না, বিডিআর, তো মিলিটারিদেরও একটা অংশ মানে সেটা সিভিল ড্রেসে থাকতো সেই সময়, আমরা যেটা প্রত্যক্ষ করেছি। আর পুলিশ তো আছে ওই সময়, তাদেরকে অস্ত্র দিয়েই ওরা কিন্তু ঝাঁপিয়ে পড়তো। যেন 15 ফেব্রুয়ারি একটা বড় ধরনের সংঘর্ষ হয়েছিল
মানে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা নেওয়ার খুব অল্প সময় পরেই। তো এই সময়ের একটা যৌক্তিক কারণ ছিল, সেটা গণতন্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, সামরিক আইন জারি করছে, ছাত্রদের উপরে আক্রমণ করছে, খুন জুলুম করছে এটা। তো এখন ওই প্রেক্ষাপটটা আমি মানে ওইটা আর এটা একরকম না, মিলাতে পারছেন না। না 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 আমার কাছে মনে হচ্ছে এই ছাত্রদল শিবির এরা গণতন্ত্রের লড়াইয়ে গত 18 বছরে কম মূল্য দেয় নাই। তো এত সহসাই তারা কি ভুলে যাচ্ছে এইসব কথা? না না এক ধরনের অস্থিরতা কাজ করছে, চা পাওয়ার একটা ঘটনা থাকতে পারে। আর ওই যে হিরোইজম বললাম না, যেটা যে আদর্শিক তো একটা লড়াই থাকেই, পারস্পরিক লড়াই থাকে। আর ভিতর থেকে অন্য কেউ খেলছে কিনা আমি জানি না, এটা আমি মানে না জেনে বলা ঠিক হবে না। এই ঘটনাটা জগন্নাথ থেকে বোধহয় একটা ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছে। জগন্নাথ আজকে হলো, জগন্নাথ বেগম রোকেয়া গতকালকে, ওইটা হচ্ছে রংপুরেরটা গতকাল, যেটা হচ্ছে একটা ব্যানার ছেড়ার কে কেন্দ্র করে। হ্যাঁ। তো ওই যেমন পোস্টারের উপরে পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা বা ব্যানার উপরে ব্যানার, এগুলো আমাদের ছাত্র রাজনীতিতে খুব নতুন কোনো ঘটনা। তবে আমার কাছে মনে হয়েছে যে এর বাইরেও আরেকটা রাজনীতি আছে, সেটি যদি মাথায় না থাকে, এই 5 তারিখকে স্মরণ করে পার্শ্ববর্তী একটা দেশে ফ্যাসিবাদের জননী সেখানে বসে আছে, সে কিন্তু একটা অবস্থা তৈরি করতে চায়। আর সেই ওর করার আগে যদি আমরা করে দিই সেটা ভালো হবে না। সেক্ষেত্রে যে ব্যানারটা ছেঁড়া হয়েছে সেটা নিয়ে লেখা আছে যে যারা তারা একটা আওয়ামী আমলে যুদ্ধ অপরাধের সংশ্লিষ্টর অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাদের ছবি সংবলিত টানানো একটা ব্যানার, সেখানে সাইদি, নিজামী, মুজাহিদ এবং সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ছিল। তো আমার প্রশ্ন হলো, তারা বলছে এটা জুডিশিয়াল কিলিং হয়েছে, ছাত্র শিবির বলছে। আপনি কি মনে করেন বা বিএনপি কি মনে করে, সাইদি, নিজামী, মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসিকে জুডিশিয়াল কিলিং মনে করে কিনা? এই ব্যাপারে আমরা কিন্তু সেই সময় কোর্টের বিচারগুলোকে স্বাভাবিক আমরা বলি নাই আমাদের দিক থেকে। হ্যাঁ, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে তাদের অতীতের বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু ফাঁসির মানে যে ইয়েটা আছে, এটা রাজনীতির প্রতিপক্ষকে ঘায়েল করার যে দৃষ্টিভঙ্গি, ওটা সেই সময় করা হয়েছে। তাদের বিচার যেভাবে তাড়াহুড়ো করে করা হয়েছে এবং দ্রুত কার্যকর করা হয়েছে, আমার বিবেচনায় ভিন্ন মতের পক্ষে তো ঘটনায় না। আর যাদেরকে ফাঁসি সেই সময় দেওয়া হয়েছিল, যে অভিযোগে দেওয়া হয়েছিল, ছাত্র জীবনে ওই ওই অভিযোগ বা ওই ক্ষমতা যাদের ফাঁসি দিল তাদের ছিল বলে আমার কাছে মনে হয় না। সবাই সেখানে তারা ছাত্র নেতাই ছিল, হয় ছাত্র সংঘ, এখন যেটা শিবির তখন ছিল ছাত্র সংঘ, অথবা ইসলামী ভাবাপন্ন সংগঠন। যেমন ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, উনি মুক্তিযুদ্ধের পিরিয়ডটা ওনার বাবা মুসলিম লীগ করতেন, উনি মুসলিম লীগ থেকেই এমপি হয়েছিলেন, কিন্তু ওই সময়টা উনি পাকিস্তানের ছিলেন, তখনকার ওখানকার ইউনিভার্সিটি সে ছাত্র। কিন্তু সেই সব কোনো কিছুই সেই সময় বিচার চলাকালীন সময় তার কাগজ আমলে নেওয়া হয়নি, প্রডিউস করতে দেওয়া হয়নি। যে ওই মানে আছে না, একজনকে যদি আমি টার্গেট করে বিচারের নামে হত্যা করতে চাই, তাহলে তো স্বাভাবিক পরিস্থিতি আমি অ্যাকসেপ্ট করব না, তো সেই সময় করা হয়নি। সেক্ষেত্রে এই মেসেজটা কি ছাত্রদল জানে না, বা মেসেজটা ছাত্রদল কাছে পৌঁছায়নি বিষয়টা? না না, এখানে ছবি টাঙানো যে প্রসঙ্গগুলো যারা হত্যাকাণ্ড হয়েছে, সেখানে মূল ঘটনাটাকে আমি নিজেও তো জানি না। যে ছবি টাঙানো যেটা বললাম, হ্যাঁ, তো ওই ছবি টাঙানো জুডিশিয়াল কিলিং বলছে ছাত্র শিবির, এটা ছাত্রদল মানতে রাজি না। না, ছাত্রদল মানছে কি মানে নাই এটা তো আমি জানি না, ওখানে দেখি ব্যানার ছেড়ে ফেলা পরে দাওয়া পাল্টে দেওয়ার ঘটনা ঘটে। একটু যেতে চাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে। মুজিবুর রহমান মঞ্জু, এই ঘটনা আমরা ঢাকা ইউনিভার্সিটিতেও দেখেছিলাম যে গত বছর সম্ভবত কীভাবে যুদ্ধাপরাধে অভিযুক্ত বা সংশ্লিষ্টতার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের ছবিগুলো টানিয়েছিল বা ঢাকা ভার্সিটিতে, তখনও এরকম একটি বাকবিতণ্ডা হয়েছিল, ব্যানার নামিয়ে ফেলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এবারও একই কাণ্ডে অর্থাৎ একই ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটলো, ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, পরবর্তীতে ব্যানার ছেড়ে ফেলেছে এবং ধাওয়া পাল্টে দেওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে এই ধরনের সংঘর্ষ হচ্ছে কেন বলে মনে হয়? আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজে হলো। এটা তো স্বাভাবিকভাবে খুবই দুঃখজনক, কারণ
আমরা যেটা চেয়েছিলাম যে জাতীয় রাজনীতিতেও একটা নতুনত্বের মানে এটা কী বলবো, ইন্ট্রোডিউসমেন্ট হবে, ইন্ট্রোডিউসিং হবে, আর আমাদের ছাত্র রাজনীতি তো হবেই। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে আবারও সেই পুরনো রাজনীতির দিকে যাচ্ছে। একটা জিনিস সবসময় আমরা দেখি যে সরকারি দলে যারা থাকে তাদের ছাত্র সংগঠনের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তারের, একসময় ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করার একটা মনোভাব থাকে। তো এটা কিন্তু 91 সালে, আপনার মনে থাকার কথা, 91 সালে বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু একটা হৃদ্যতাপূর্ণ ভাব ছিল। তখন জামাতের মনে হয় 18টা আসন ছিল পার্লামেন্টে। বিএনপি যখন নির্বাচনে একক সরকার গঠন করতে পারছিল না, তখন জামাত তাদেরকে সমর্থন দিয়েছিল, নিঃশর্ত সমর্থন দিয়েছিল। তো এইভাবেই সরকারটা শুরু হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘাত শুরু হয়, এবং এই সংঘাত কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি করে, সিরিয়াস লেভেলের দূরত্ব তৈরি করে, এবং প্রচুর প্রাণহানি ঘটে উভয় পক্ষের। তো আমরা তখন ছাত্র, আমরা দেখেছি যে কি ঘটনাগুলো ঘটেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিএনপি জামাতের এই দূরত্ব এমন পর্যায়ে গেছে যে সেটা পরবর্তী নির্বাচনে এটার ছাপ পড়েছে। এবং আমরা দেখেছি 96 সালের যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু দুই পক্ষই খুব খারাপ করেছে। জামাত 18 থেকে চলে এসেছে 2-এ, বিএনপি তো 200 ঘরের থেকে এসে একেবারে 50-এর নিচে চলে এসেছে, যেটার পরিপ্রেক্ষিতে পরে কিন্তু আবার উভয় দলের মধ্যে একটা রিয়েলাইজেশন হয়েছিল। হওয়ার ভিতরে কিন্তু এটা আবার দেখবেন আপনি 98-99 সালের দিকে এসে 4 দলীয় জোট গঠন হয়, এবং এরপরে 2001 সালে তারা যৌথভাবে একসাথেই নির্বাচন করে। তো এই যে একবার সংঘাত, একবার নিজেদের মধ্যে বিভেদ, আবার ঐক্য করা, এরপরে তো দীর্ঘ সময় ধরে বিএনপি জামাতের মধ্যে ঐক্য করছিল। তো এখন এবারে আমরা যখন দেখলাম যে দুই দলই আলাদা হয়ে এক দল সরকার, এক দল প্রধান বিরোধী দল হয়েছে, এই জায়গায় আমরা আশঙ্কা করছিলাম যে এটা ক্যাম্পাস কেন্দ্রিক গণ্ডগোলটা দিয়েই এটা সূচনা হতে পারে কিনা। তো অনেকে বলেছিল যে এখন তো আর আগের যুগ নাই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো কিছু খুব দ্রুত মানুষ জানাজানি হয়ে যাবে। আগে একটা যখন সময় ছিল গোলাগুলি হয়েছে, দিনের পর দিন মারামারি হয়েছে, কেউ কাউকে চিহ্নিত করতে পারে না। এখন তো কোনো কিছু গণ্ডগোল হলে কে মারছে তার ছবি পর্যন্ত চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। কিন্তু আমরা অবাক হলাম যে এই জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখলাম ছাত্রলীগ খুব নৃশংস কায়দায় ছাত্রদের উপর হামলা করেছে, এবং একেবারে ফায়ার আর্মস ইউজ করেছে, দাঁত, ছুরি, সব ধরনের আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ব্যবহার করেছে। আজকে আমি যেটা দেখলাম, গতকালকে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকে 3-4টা ক্যাম্পাসে ঘটনাটা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, এখনও মনে হয় গণ্ডগোল চলছে। তো এখন প্রসঙ্গ হচ্ছে যে এই যে সংঘাত, এই সংঘাতটা থামাবে কে? এখন ধরেন অতীতে ওনারা কিন্তু রাজনীতি করে এসেছেন, অতীতে এইগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা ঐক্যবদ্ধ হয়েছেন, সেই নেতারাই তো এখনও আছেন, বেশিরভাগ নেতারাই তো এখনও নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং এটাকে ওনারা যদি না থামান, তাহলে যেটা দাঁড়াবে স্বাভাবিকভাবেই এখন সরকার নানাভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ দেখেন, সরকার কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের অনুগত লোকদেরকে ভিসি, প্রভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং পুলিশে যারা কাজ করছেন তারাও এক ধরনের যদি তারা দেখা যায় এখানে নিরপেক্ষ ভূমিকা না রাখেন, সরকারি দলের পক্ষে ভূমিকা রাখবেন। তো যদি বিষয়টা এমন দাঁড়ায়, যেটা অতীতেও হয়েছে, কে দোষী কে নির্দোষী সেটা তো বিবেচনা করে বের করতে হবে। কিন্তু যে যত দোষী হোক, আপনি একজনের গায়ে তো একজন আঘাত করতে পারেন না। তাহলে এখানে যদি রক্তক্ষরণ ঘটে, এখানে যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে তো এক ধরনের অ্যাকশনের ব্যাপার আছে। এখন যদি দেখা যায় যে সরকারি দলের পক্ষে পুলিশ ভূমিকা রাখছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বায়াসনেস শো করছে সরকারি দলের পক্ষে, তাহলে খুব সহজেই মানুষ মনে করবে যে এইটা তো সেই আবার 91, সেই তো আবার আগের যুগে অবস্থা চলে যাচ্ছে, যে সরকারি দলের ছাত্র সংগঠনের দখলেই থাকবে সবগুলো ক্যাম্পাস, আর বিরোধী দলের ছাত্র সংগঠনগুলো আস্তে আস্তে ক্যাম্পাস থেকে আউট হয়ে যাবে। আরও একটা যেটা দুদুভাই একটু করে ইঙ্গিত করলেন, যে এই সংঘাতের মধ্য দিয়ে কিন্তু পরাজিত ফেসিবাদ কিন্তু সুযোগ নেবে, এবং বিভিন্ন জায়গায় আমরা সেই ইঙ্গিত দেখতে পাচ্ছি। তো সুতরাং আমি যেটা মনে করি, এই যে পুরানো রাজনীতির পথে আবার আমরা হাঁটা শুরু করছি, আমাদের হিসাব করা উচিত পরিণতিটা কি। সবচেয়ে বড় কথা হচ্ছে ঝগড়াটা কি নিয়ে? এই যে ছবি নিয়ে, পোস্টার নিয়ে, এই যে হলের সিট নিয়ে, এগুলো তো অতীতে বহুবার হয়েছে। কি একটা সিটের জন্য, একটা পোস্টারের জন্য কার ছবি কাকে যুদ্ধাপরাধী পড়লো, এগুলো তো হয়ে গেছে অলরেডি।
এগুলো তো পুরানো আলাপ। এখন আমরা যেটা মনে করছিলাম যে ছাত্রদের মধ্যে ডিবেট হবে, বিবাদ হবে, বিতর্ক হবে পলিসি নিয়ে, রাষ্ট্রের উন্নয়ন নিয়ে। যেমন ধরেন আজকে সিরিয়াস লেভেলের ক্রাইসিস গ্যাস নিয়ে, আজকে এমন হতো যে ছাত্র শিবির গ্যাসের বিষয়ে কথা বলছে, ছাত্র দল সেটা সহ্য করতে পারে না, এই জন্য আঘাত করেছে, তাহলে একটা কথা ছিল। আজকে যদি এমন হতো যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিয়ে দ্বিপক্ষ বিতর্ক করছে, অথবা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিতর্ক করছে, তাও একটা মানা যেত। কিন্তু ওই যে আপনার কে কাকে বক্তৃত্ব দিতে দিয়েছে, কে কাকে পোস্টার নিয়ে ঢুকতে দেয় নাই, কে কার ছবি লাগিয়েছে এবং সেই ছবি নিয়ে কে ছবি লাগিয়েছে, আমার কথা হচ্ছে যে এই ছবির রাজনীতি, এই সিটের রাজনীতি, এই পোস্টারের রাজনীতি, এগুলো তো এখন আলোচনা তুলে বন্ধ করা উচিত। এবং আমি মনে করি না যে এই নিউ জেনারেশন এটাকে খুব পছন্দ করবে। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই। আপনি কি মনে করেন এই যে সংঘর্ষের রাজনীতি যে চলছে আগামী দিনের এটা কোন পর্যায়ে নিতে পারে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের যারা নেতৃত্ব, শীর্ষ নেতৃত্বে যারা আছেন দলগুলো, যদি বলি বিএনপি, জামায়াত, তাদেরও কি ভূমিকা রাখা উচিত বলে মনে হয় এই যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই সংঘর্ষ? এই যে এখন তো ছাত্রলীগ নাই বা আওয়ামী লীগ নাই, তারা বিভিন্ন কায়দায় কারো না কারোর উপরে ভর করতে পারে, কারণ তারা তো রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করবে। কেউ যদি মনে করে যে তারা ফিরে আসবে না, তাহলে আমি মনে করি এটার মানে ঠিক না, মানে ঠিক চিন্তা না। কোনো রাজনীতি কখনোই, যেমন এখনও হিটলার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সেই হিটলার, নাৎসি কিন্তু এখনও আছে ইউরোপে, মাঝে মধ্যে তারা উকি মারে, ওইভাবে নাই। তো জার্মানিতে এখনও নাৎসির মানে প্রসার বা বৃদ্ধি এভাবে, এই নিয়ে বামপন্থীদের, ওখানকার বামপন্থীরা শক্তিশালী, তো ওরা এটা বিরোধিতা করে। সেহেতু বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদকে আমরা পরাজিত করছি, তাড়িয়েছি, মানে এটা ভেবে যদি আবেগ আপ্লুত হতে পারি, এটা সত্য। তাদেরকে দেশবাসী, রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো চূড়ান্ত আন্দোলন বিজয় লাভ করছে, তাড়িয়ে দিয়েছে। কিন্তু এটাই শেষ না, এরপরও আরও কিছু ঘটনা আছে। হ্যাঁ, শিবির যে রাজনীতিটা করছে সেটা 71-এ যারা বাংলাদেশে বিরোধিতা করছে, কিছু মুখ আছে, কিছু লোক আছে, কিছু সংগঠন আছে, তো সেইগুলো যারা ফেরত আনতে যাবে তারা বাংলাদেশকে বিরোধিতা করছে, তারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করছে, এইখানে সেন্টিমেন্ট কাজ করবে। এখন সেই মানে পরাজিত শক্তির মুখগুলো যখন মানে সামনে নিয়ে আসবে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরাই যখন ছাত্র সংঘ ছিল, অসংখ্য শিক্ষককে তারা বধ্যভূমিতে নিয়ে গিয়ে হত্যা করছে মুক্তিযুদ্ধের পিরিয়ডে। তো সেই ছবিগুলো যদি আবার সামনে আসে, তাহলে এটা বিতর্কের সৃষ্টি করবে, এটা ঠিক হবে না। আগে এই দেশটাকে মানতে হবে, মুক্তিযুদ্ধকেও মানতে হবে, লড়াইগুলো মানতে হবে, কিন্তু সেটা যারা বিরোধিতাকারী তাদেরকে পুনঃ প্রতিষ্ঠার যে প্রশ্ন আসবে, তখন এটা আপোস করা খুব কঠিন। নতুন রাজনীতি আসবে, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি আসবে, ইসলামী রাজনীতি আসবে, এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য ওই জায়গাটায়, ওই সেন্টিমেন্টকে কোন ছবিগুলো আমাকে দিচ্ছে, কোন মানে চেহারাগুলো আমি পুনঃ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, ঘাতকদের না মুক্তিযুদ্ধের লড়াকু। হ্যাঁ, যে কোনো মুক্তিযুদ্ধ যে দলেরই থাক, তার ছবি ছিঁড়ে ফেলাটা এই এখনকার সময় প্রেক্ষাপটে অনেক বিতর্ক তৈরি করতে পারে, কিন্তু ঘাতকদের ছবি নিয়ে আমি ভাবনা নেওয়ার কিছু নাই। এরা যাদের ছবি টাঙ্গানো হয়েছে তারা জুডিশিয়াল কিলিং এর শিকার, এরকম তাদের ছবি টাঙ্গানো হয়েছে, এরকম একটা বিষয়। যারা জুডিশিয়াল কিলিং এর কথা বলছে, এটা আরেকটা প্রেক্ষাপট, কিন্তু তারা অপরাধী, সেই রাজনীতিটা গ্রহণযোগ্য না, এটা আছে না। তো ওই রাজনীতি যারা বহনকারী, মানে ওই বিচারটাকেও আমি উদ্দেশ্যপূর্ণ বিচারই বলতে পারি, নর্মাল বিচার বলতে পারি না। কিন্তু তাদের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা বহন করে, এই যে অনেক পরে এসে জামাত 71-কে স্বীকার করছে, তাও আবার ঘুরিয়ে পেয়েছে, মানে সবাই যখন মেনে নিচ্ছে, আমার মানতে অসুবিধা, সবাই যখন মেনে নিচ্ছে, তো সবার কথা ধরার দরকার নেই। সবাই তো মুক্তিযোদ্ধা মেনে নিছিল, তখন তো তারা রাজাকার ছিল,
তারা তো তখন স্বাধীনতার বিরোধী ছিল, তখন তো তারা পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরছে। যদি এটা পাকিস্তান থাকতো তাহলে তারাই বিজয়ী শক্তি হতো, আর মুক্তিযোদ্ধারা দুষ্কৃতিকারী হিসাবে চিহ্নিত হতো, এটা না? তো এখন যেহেতু মুক্তিযুদ্ধ বিজয় লাভ করছে, তাহলে এরা কি দুষ্কৃতিকারী? এই প্রশ্ন তো সামনে আসতে পারে। আর আমার কাছে মনে হয়েছে সামনের দিকে এগোনোর মানে মানসিকতাটা রাজনীতি উন্নয়ন, দেশের উন্নয়ন, এগুলো কাজ করবে। আর আমি যদি পরাজিত বিষয়টিকে সামনে আনবার চেষ্টা করি। না, এই যেমন জামাত ইসলাম প্রথম তো এই দেশে প্রতিষ্ঠা হয়েছে, আরও কয়েকটি ইসলামী দলের নিয়ে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি করছে, আইডিয়াল যেটা সংক্ষেপে খুব পরিচিত লাভ করছিল, আইডিএল। সেটা কিন্তু জামাতের মুখ্যত আমার দৃষ্টিভঙ্গিতে জামাতের নেতৃত্বে হয়েছিল, কিন্তু সেটা আবার সবাই অ্যাকসেপ্ট করছিল। পরে আবার একটু পরে তারা আবার জামাতে ফিরে গেছে। তো জামাত, মুক্তিযুদ্ধ, ৭১, এগুলো অনেক বিতর্ক আছে। এই জিনিসটা চট করে এই দেশের মানুষ মেনে নেবে বা এটাই হবে আমার কাছে মনে, তবে তারা অনেকে এগিয়েছে, এটা বলা যাবে। যেটা এই নির্বাচন, সর্বশেষ নির্বাচন, তার আগ পর্যন্ত বিএনপির সঙ্গে যখন একসঙ্গে ইলেকশন করছে, তাদের একটা ১৮, ১৯টা বা ২০টা ২২টা থাকতো, আর যারা এককভাবে করতো ধরেন ৫টার মধ্যে সীমাবদ্ধ থাকতো। সেই বিবেচনায় কিন্তু এবার তারা স্বীকৃত বিরোধী দল, জনগণের ভোটে নির্বাচিত হয়ে কিন্তু ভোট, যদি গণতন্ত্র আপনি মানেন, তাহলে আবার এই বিরোধী দলকে, এই সংগঠনকে আপনাকে মানতে হবে। এই নিয়ে আবার বিতর্ক করলে মানে গণতন্ত্র হোঁচট খাবে, এটা আমার। আর আওয়ামী লীগ এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে নতুন, খারাপ না ভালো সেটা পরের, কিন্তু সে তার অবস্থানটাকে ধ্বংস করছে সে নিজের হাতে, গণতন্ত্র ধ্বংস করছিল, সেইটা পুনর্জীবন ঘটছে। সেই জন্য এই সময় এই রাজনীতিটাকে ছাত্র এবং তরুণদের অবদান ছিল, কিন্তু তারা যদি সব কিছুতে একটা আবেগপ্রবণ বেশি হয়ে যায়, তাহলে পরে ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা আবার তাদের ভাবতে হবে। জি, জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই, যদি শামসুজ্জামান দুদু ভাইয়ের বক্তব্য দিয়ে যদি একটু বলি, মুক্তিযুদ্ধের বিরোধীদের সামনে আনার চেষ্টা করছে শিবির, সেই কারণে নতুন করে এই যে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ শুরু হচ্ছে, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করে বিশ্লেষণ করবেন? একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ইস্যুটা তো খুবই সেন্সিটিভ ইস্যু, এবং এটা আমরা বারবার বলার চেষ্টা করছি যে ইতিহাসের কিছু দায় আছে, ইতিহাসের কিছু বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে একটা সেটেলমেন্ট হওয়া দরকার। যেমন আমরা এই যে ২৪-এ এসে যে ঘটনাটা ঘটলো, যে গণহত্যাটা আওয়ামী লীগ করলো, এই দায়কে আমরা যেটা বলছি যে আওয়ামী লীগকে এই দায়ের মানে পরিণতি ভোগ করতে হবে। তো এটা আরেকটা মানে ইস্যু তৈরি হলো আমাদের মধ্যে। এই যে দেখবেন আপনি কথায় কথায় আমরা কিন্তু একে অপরকে দোষারোপ করছি যে আওয়ামী ফ্যাসিবাদের মতো হয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের মতো হচ্ছে, এই ধরনের কথাগুলো আসছে। এখন বিএনপির সাথে জামাতের বা শিবিরের সাথে ছাত্র দলের যেই ইস্যুটা, এখানে তো আমি এই নিজামী, মুজাহিদ বা সালাউদ্দিন কাদের চৌধুরী এই বিতর্কটা আনাটাকে আমি খুব যৌক্তিক মনে করি না। কেন আমি বলি সেটা হলো যে এই যে নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, ওনারা তো বিএনপির সরকারেরই মন্ত্রী ছিলেন, তাই না? দ্বিতীয় হচ্ছে এই যে কিছুদিন আগেও আপনি দেখবেন পার্লামেন্টে ওনাদের ব্যাপারে কিন্তু প্রশংসা করা হয়েছে। আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেই দাঁড়িয়ে মানে মতিউর রহমান নিজামীর কথা স্মরণ করেছেন এবং একসাথে কাজ করেছেন ওনারা বিভিন্ন সময়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক জায়গাটা তো বিএনপি এবং জামাতকে আলাপ করে একটা সেটেলমেন্টে যেতে হবে, কারণ ওই যে সেন্সিটিভ আলোচনাগুলো যদি বারবার তুলে, বারবার এই একই কায়দায় যেটা আওয়ামী লীগ, ছাত্রলীগ তুলতো, সেটা যদি তোলা হয় তাহলে তো এটা কোনো সমাধান তো হবে না। আমিও এটা একটু অবাক হচ্ছি যে ছাত্রদল এই পুরনো ইস্যুটাকে সামনে আনলো কেন, আবার একইভাবে ছাত্র শিবিরও এটাকে নিয়ে কেন মানে সংঘাতে লিপ্ত হলো। কারণ এই বিষয় নিয়ে অতীতের সংঘাত তো হয়েছে, বহুবার হয়েছে। ফলাফল কি হয়েছে? ছাত্র দলও নিঃশেষ হয়ে যায় নাই, ছাত্র শিবিরও নিঃশেষ হয়ে যায় নাই। ছাত্রদল শিবির মারামারি হয়ে বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে বহুবার, বহু পক্ষে দুই পক্ষেই ছাত্র মারা গেছে, কিন্তু এর ফলে কি ছাত্র শিবির দুর্বল হয়ে গেছে না ছাত্র দল দুর্বল হয়ে গেছে? উভয় পক্ষই তো আছে। এবং আপনার গণ অভ্যুত্থানের সময় আমরা যখন দেখলাম, আমি তো বিভিন্ন টেলিভিশন শোতেও দেখেছি ছাত্রদল, ছাত্র শিবির ছেলেরা একসাথে ওনারা নানা ধরনের টকশো করেছেন, নানা ধরনের বিতর্ক করেছেন, নিজেদের মধ্যে নানা যুক্তিসঙ্গত আলাপ আলোচনা, তর্কতর্কিও করেছেন।
তার মানে কি? আবার তাদের একসাথে বিভিন্ন সমাবেশেও আমি বক্তব্য দিতে দেখেছি, ছাত্র শিবিরের সম্মেলনে গিয়ে ছাত্র দলের নেতাকে বক্তব্য দিতে দেখেছি। তো এখন এই জায়গাটা, এই যে সম্প্রীতির জায়গাটা থেকে আবার বিরোধের জায়গায় যেটা যাচ্ছে, একবার সরকার গঠনে ঐক্যবদ্ধ হচ্ছে, আন্দোলন ঐক্যবদ্ধ হচ্ছে, আবার নিজেরা সংঘাতে লিপ্ত হচ্ছে। বিতর্কে লিপ্ত হওয়া গ্রহণযোগ্য, সংঘাতে লিপ্ত হওয়া গ্রহণযোগ্য না। কারণ আপনি সংঘাতে লিপ্ত হয়ে কি করতে চান? আপনি কি ক্যাম্পাস থেকে ছাত্র দলকে বের করে দিবেন, না ছাত্র শিবিরকে বের করে দিবেন? আপনি কি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করবেন, না ছাত্র দলকে দুর্বল করবেন? এটা তো এতদিনে পরীক্ষা হয়ে যাওয়ার কথা। এতদিন এত পথ পাড়ি দিয়ে আসার পর এখনও যদি পুরানো মানে লড়াইটা হয়, পুরানো ঝগড়াঝাটি, রক্ত ঝরানো হয়, তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই যে দোষারোপের রাজনীতি, এই যে একজন আরেকজনকে বুলিং করার রাজনীতি, একজন আরেকজনকে হেয় করার রাজনীতি, এই রাজনীতিটা পার্লামেন্টে, যেহেতু এখন সরকারি দল বিরোধী দল আছেন, এটা আমি মনে করি পার্লামেন্টে আলাপ তুলে এটার একটা ইতি টানা উচিত এবং এই পুরনো জায়গাটা ক্লিয়ার করা দরকার। বিএনপিকে যেমন আলোচনায় আনা দরকার যে আপনারা তো এই জামাতকে স্বাধীনতা বিরোধীর একটা, তাদের যে একটা ঐতিহাসিক ভূমিকা ছিল বা ঐতিহাসিক ভুল ছিল বা যেটাই বলি, সেটার পরেও তো আপনারা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন, নির্বাচন করেছেন, সরকার গঠন করেছেন, তাহলে এটা আপনারা সেটেল করেন না কেন তখন? আবার একইভাবে আমরা জামাতকে বারবার যেটা বলার চেষ্টা করি যে আপনারা বলছেন মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নিয়েছেন, আপনারা স্মৃতিসৌধে গিয়ে সম্মান জানাচ্ছেন, মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাচ্ছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা বলছেন আপনারা মনে প্রাণে সেটাকে বিশ্বাস করেন। তাহলে আপনারা 71 সালের এই যে এই প্রশ্নটা নিয়ে বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা সেটেল করছেন না কেন? সেই জায়গাটা একটা সমাধান করছেন না কেন? প্রকাশ্যে এসে বললে তো পারেন যে ভাই ঠিক আছে, আমরা তখন বিরোধিতা করেছিলাম, কিন্তু 71 সালের পর থেকে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী কী ভূমিকা আছে আপনারা বলেন। জামাতকে তো আমি দেখেছি যে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে জামাত অংশগ্রহণ করেছে, জামাতকে তো দেখেছি প্রত্যেকটা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, জনগণের রায় নিয়ে তো তারা, আপনি দেখেন মতিউর রহমান নিজামীর ছেলে নির্বাচিত হয়েছেন এবার পার্লামেন্টে, মুজাহিদ সাহেবের যে আসন, সে আসনে জামাতের লোক ইলেক্টেড হয়েছে। ওই আসনটা কিন্তু জামাত, মানে জামাতের অবস্থা তো ভালো না, তারপরে সেখানে ইলেক্টেড হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে এমপি ইলেক্টেড হয়েছেন। তাহলে ওনারা যদি, ওই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে পার্লামেন্টে ইলেক্টেড হয়েছেন, ওনার ভাই ইলেক্টেড হয়েছেন। তো এরা যদি, এদের প্রতি যদি মানুষের এত ক্ষোভ থাকতো, এরা যদি স্বাধীনতা বিরোধী আকারে মানুষের কাছে যদি এদের ছাপ থাকতো, তাহলে তারা জনগণের সমর্থন পেতেন না। এই আলোচনাগুলো প্রকাশ্যে করে, এই যে আপনি দুই দিকে বিশ্লেষণ করে কথাগুলো কেউ বলতে চায় না। এখন আমি যদি জামাতকে দোষ দিই, জামাতের লোকেরা গালি দিবে, আমি যদি বিএনপির দোষ দিই, বিএনপি লোকেরা গালি দিবে। আমি তো দেখছি এখানে বিএনপি জামাত উভয়েরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, ছাত্রদল এবং শিবিরের উভয়েরই আমি ত্রুটি দেখতে পাচ্ছি। আমি একটা পোস্ট দিয়েছি, এখানে আমি দেখি দুই পক্ষই গালাগালি শুরু করেছে যে ছাত্র দল আগে হামলা করেছে, আপনি এটা বললেন না কেন? আবার মানে ছাত্র দলের লোকেরা বলতেছে কালকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, তখন কেন বললেন না? এই যে মানে বিতর্কগুলো জড়িয়ে পড়া, সবাই চায় সবার পক্ষে বলুন। এই দল মাঠ দিলে বলে যে ধাওয়া দিয়ে আমরা বাইর করে দিয়েছি, আমরা ওদেরকে ক্যাম্পাস থেকে, ওরা কি কাপুরুষের মতো পালিয়ে গেছে। আরেক দল যখন করে, এরা তখন বলে আমরা এদেরকে ছাগল ছানার মতো তাড়িয়ে দিয়েছি। এই যে এই মানে ক্ষুদ্র রাজনীতি, এইটা আর কতদিন? একই পৃষ্ঠা, একই পাতা, আর কয়বার পড়বো আমরা? সুষ্ঠু সমাধান দরকার। জি, ক্লিয়ার। আমি একটু শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে যেতে। শামসুজ্জামান দুদু ভাই, দেশে এখন নতুন করে সবচেয়ে যে সংকটটা আসছে, যেটা আপনি একটু বলার চেষ্টা করেন, গ্যাস সংকট, যেটা এই গ্যাস সংকটের কারণে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ লোডশেডিং, এবং আর একটা অভিযোগ আসছে অতিরিক্ত ভূতুড়ি বিলের একটা অভিযোগ আসছে। সেই ক্ষেত্রে বিরোধী দল অর্থাৎ 11 দলীয় ঐক্য, তারা 6 আগস্ট থেকে দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি এখন? সামনে যদি তারা যদি বিভিন্ন জায়গায় এরকম ঘেরাও কর্মসূচি করে, সেখানেও কি কোনো ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে কিনা, বা বিএনপি এই জায়গায় কোনো, সরকার যে এখন চালাচ্ছেন তারাও কি প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিনা? না না, আমার কাছে মনে হয় না যে সংঘাতের ব্যাপারটা এখানে আসবে। এই কারণে জনজীবনে যদি দুর্ভোগ থাকে, বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, তো বিরোধী দলের কাজটা কি খালি বেতন নেওয়া, মানে সরকারি দলের সঙ্গে বন্ধুত্ব করা? বাংলাদেশের রীতি না। যে কোনো বিরোধী দল সরকারি ত্রুটিগুলো
দেশের জনজীবনের দুর্ভোগগুলো তারা সামনে আসবে। সমাবেশ তো হতে পারে। বিরোধী দলে যখন বিএনপিও ছিল দীর্ঘ 18 বছর, আমরা জামাত বা অন্যান্য বিরোধী দল রাস্তায় কাজ করে আমরা মার খাইছি, জেলে গেছে, মামলা হয়েছে, সবার নামে হয়েছে, হয়তো বিএনপির নামে একটু বেশি। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যেহেতু এই ছাত্ররা ইয়ে করছে, কি বলে, একটা সংঘাতে জড়াই পড়ছে, সংঘর্ষে জড়াই পড়ছে, সেটা জাতীয় ক্ষেত্রে হবে এটা না। এটা সহনশীলতা, মানে সব বিরোধী দলে থাকতে হবে, সরকারি দলে থাকবে, কথাগুলো হতে পারে। এটা তো সত্য, বাস্তব, যে বিদ্যুতের একটা অবস্থা হঠাৎ করে তৈরি হয়েছে। আমার কাছে এটা আমি খুঁটিয়ে দেখার যে চেষ্টা করছি যে বেশ কিছু গ্রিডে যেটা আমাদের প্রাপ্য, এই ধরেন আদানি সাহেবের সঙ্গে গত সরকারের যে মানে ব্যবসায়িক লেনদেন, সেই জায়গায় কিছু ত্রুটি থেকে গেছে, বিশেষজ্ঞরা বলছে। আর গ্যাসের ক্ষেত্রে ওই যে কিশোরগঞ্জের পাইপের একটা, মহেশখালী এলএনজি টার্মিনাল, হ্যাঁ, একটা সমস্যা দেখা দিছে। তো আর গ্যাসের সংকটও আছে, সেটা আমাদের মালয়েশিয়ার সঙ্গে যুক্তভাবে এটা মীমাংসা করা, মানে ওখানে প্রাপ্য হলে ওরা কথাও দিছে। তো এটা আসলে হয়তো যে গ্যাসের সংকটটা, সেটা দুটোকে আমি বলবো পূর্বতন সময়ের ত্রুটিটা এই সরকারের মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে সরকার হয়েছে আমি ওই সময় হয়েছে আমার কিছু করার নেই, 5 মাস তো সময় পাইছে, আমাকে সব কিছু তো বুঝে নিতে একটা সময় লাগতে পারে, কিন্তু এটা এই সরকারকে ফেস করতে হবে। এই যে বিক্ষোভ হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, কিসের জন্য? এটা মানে প্রাপ্তির জন্যে। তো যখন গিন্নিরা দুপুরে রান্না মাঝরাত্রি করছে, তো সে তো খুশি হবে না। আর এটা সরকারি দল আর বিরোধী দল না, এটা যেখানে যে অঞ্চলে হচ্ছে সবারই এটা টাচ করবে। সেই বিবেচনাতে আমার কাছে মনে হয় যত দ্রুত সম্ভব গ্যাস এবং বিদ্যুতের বিষয়টি এর সঙ্গে শুধু সমাধান না, এর সঙ্গে দেখবেন আমরা কল কারখানা, জনজীবন তো একটা আছে, উৎপাদনও ব্যাহত হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে সরকারের যে উদ্যোগগুলো কি কোনো ধরনের ঘাটতি দেখছেন কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, একটা অভিযোগ আসছে যারা তো আমরা বাসায় গ্যাস পাই না, গ্যাসের লাইনে গ্যাস নেই, সেক্ষেত্রে আমরা কেন মাসের বিল দিব, এরকম একটা অভিযোগও বারবার গ্রাহকদের কাছ থেকে আসছে। আমি তো গ্যাসের ব্যবহারই করি না, আমি তাহলে বিল দিব কেন, এই অভিযোগ আসছে। সরকারকে এই বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো ধ্যান ধারণা দিতে পারছেন না। এটা সাময়িকভাবে আমার কাছে যেটা মনে হয়, সরকার তো একটা দৃশ্যমান জিনিস, কিন্তু এর সব কিছু চালিকা শক্তি জনগণ। আমি বিল দিব না, ট্যাক্স দিব না, মানে আর্থিক যে বিষয়টি, তো সরকার তো চলা তো দূরে থাক, সারা দেশের আইন শৃঙ্খলার থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়বে। এটা যেমন অনেক সময় আন্দোলনের সময় দেখবেন চরম মুহূর্তে গিয়ে এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, তো তাও বেশি দিন স্থায়ী হয় না, কারণ মানে সব কিছুই তো অর্থ নিয়ন্ত্রিত ঘটনা। তো সেই কারণে বিদ্যুৎ পাচ্ছে না আর গ্যাস পাচ্ছে না, সেটা সাময়িক, কিন্তু তার জন্য সব কিছু যদি বন্ধ করে দেয়, এটা চরমপন্থার দিকে এগোবে পরিস্থিতিটা। সেই জন্য অতদূর যাওয়ার আগে আমার নিশ্চিত ধারণা এটা যে কোনোভাবে হোক এই সমস্যা সমাধান হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি মুজিবুর মঞ্জু ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান কিনা? যেহেতু 11 দলীয় ঐক্য আপনারাও আছেন, আপনারা বিক্ষোভের একটা ডাক দিয়েছেন, সেই ক্ষেত্রে এই বিক্ষোভটাতে আপনারা কেমন সফল হবেন বলে মনে হয়? না, এটা তো খুবই বার্নিং ইস্যু। আমরা কেন বিক্ষোভের কর্মসূচি দিয়েছি? একটা সামাজিক চাপের কারণেই দিয়েছি, কারণ জনগণের মধ্যে তো সিরিয়াস লেভেলের কনসার্ন আছে। আপনি দেখেন যে এই যে ঢাকা শহরে গত প্রায় 2-3 সপ্তাহ থেকে মানুষ গ্যাস পাচ্ছে না, রান্নার সংকট। সিএনজি স্টেশনে গিয়ে দেখেন ঘন্টার পর ঘন্টা, 8 ঘন্টা 9 ঘন্টা দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে, গ্যাস পাচ্ছে না। মারামারি আজকে অনেক জায়গায় পত্রিকায় নিউজ এসেছে, বহু জায়গায় লোকেরা তাদের অফিস ছুটি দিয়ে দিয়েছে, মানে বিভিন্ন জায়গায় উৎপাদন বন্ধ হয়ে আছে। এখন কথা হচ্ছে, এটা কি হঠাৎ করে দেখা দিল? গ্যাসের সংকট তো আমাদের একটা পার্মানেন্ট ক্রাইসিস। সরকার এমন না যে এটা হঠাৎ করে ওনারা একটা সংকটে পড়েছেন। আপনি ধরেন আপনার বাসায় বিদ্যুৎ আছে, হঠাৎ করে 4-5 দিন ধরে বিদ্যুৎ না থাকলে আপনি ভাববেন না যে কি আগে তো বিদ্যুৎ ছিল, এখন নাই কেন? স্বাভাবিক না? তাহলে আমাদের সংকট সত্ত্বেও তো গ্যাস ছিল। আমাদের এই যে ক্রাইসিস, ধরেন আমাদের
প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমাদের দরকার, কিন্তু আমাদের ডেইলি আমরা ২৫০ মানে মিলিয়নের মতো আমরা দিতে পারি। তার মানে প্রতিনিয়ত আমাদের প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ক্রাইসিস আছে, ঘাটতি আছে। এখন এই সংকটটা ছিল, সমস্যা হচ্ছে আওয়ামী লীগ আমলে যে ভুল নীতিগুলো নেওয়া হয়েছে এবং যে লুটপাটটা করা হয়েছে, এই লুটপাটের কারণে আমরা আমদানি নির্ভর হয়ে পড়েছিলাম। আমাদের এখানে গ্যাস ক্ষেত্র মানে অনুসন্ধান করে নিজস্ব সোর্স থেকে গ্যাস বের করার যে একটা প্রচেষ্টা, সেটা বন্ধ করে রাখা হয়েছে। তারপরে আপনার ধরেন রিনিউয়েবল এনার্জি, যেটা আমরা সবসময় জোর দিয়ে এসেছি, যেটা পার্মানেন্ট সলিউশন, সেই দিকেও তারা মনোযোগ দেন নাই। তারা করেছেন কি, আমদানি করে কাজ চালাবেন। আচ্ছা, এখন আপনি যে আমদানি করে কাজ চালাবেন, প্রথমত আপনার সে সক্ষমতা আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমদানি তো মাঝে মাঝে আটকে যেতে পারে। যে এখন যেটা একটা ক্রাইসিস তৈরি হয়েছে, যখন এই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়, তখন কিন্তু আমাদের এই তেল আর গ্যাসের সংকট তৈরি হয়। তো এই জিনিসগুলো আওয়ামী লীগ সরকার লুটপাটের স্বার্থে তারা এই কাজগুলো করেছে। এখন বিএনপি ক্ষমতা আসার পরে, বা বিএনপির আগে তো অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, সে জায়গায়ও আমরা দেখেছি যে এই নীতিগত জায়গায় খুব বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। বিএনপি এখন যে জায়গায় আসছে, এই জায়গাটায় যদি তারা না নেয়, কারণ তারা তো কমিটমেন্ট করেছে এবং তারা তো একটা অভিজ্ঞ সরকার। তারা তো অতীতে আপনি দেখবেন, আপনি যদি পিছনের পত্রিকাগুলো ঘাঁটেন, বিএনপি এই সমস্ত বিষয়ে প্রচুর সরকারের সমালোচনা করেছিল এবং বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা স্থায়ী সংকটের সমাধান করব, আমরা অন্যায্য চুক্তিগুলো বাতিল করব, আমরা রিনিউয়েবল এনার্জির জন্য মানে মানুষকে উৎসাহিত করব, তারপরে আমরা গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করব। তো সেটা আপনি না করলে আপনাকে এখন জবাবদিহি করতে হবে না? জবাবদিহি করতে হবে। আপনি যদি বলেন যে আগের সরকারের ভুল ছিল বলেই তো আপনাকে ভোট দিয়েছে, আগের সরকারের ভুল নীতি ছিল বলেই তো আপনি আন্দোলন করেছেন। এই জন্য কয়েকটা জিনিস, একটা হচ্ছে এটা বুঝতে হবে যে এই গ্যাস সংকট কোনো মানে হঠাৎ করে তৈরি হওয়া জিনিস না, এটা একটা পার্মানেন্ট ক্রাইসিস আমাদের। বাট এই পার্মানেন্ট ক্রাইসিসের জন্য আমাদের পার্মানেন্ট সলিউশনের পথে যেতে হবে। আর সরকার যদি মনে করে যে আমি একাই এটা সমাধান করব, তাহলে তাকে এটা চাপটা একাই নিতে হবে। কারণ জনগণ কিন্তু বলবে যে তুমি যেহেতু আমার নিচ্ছ না, সুতরাং আমার গ্যাস লাগবে, আমার গ্যাস, তুমি আমাদের টাকা নিচ্ছ তো, তুমি আমার বিল বাড়াই দিছো তো। আপনি দেখেন বিদ্যুতের বিল বাড়ছে, গ্যাসের বিল বাড়ছে, তো আপনি সার্ভিস দিচ্ছেন না। আপনি তো টাকার জায়গায় তো খাতির করতেছেন না। যে আপনি যেটা বলছেন যে বিল তো সে নিচ্ছে, বিদ্যুৎ বিলে দেখেন ডাবল বিল চলে আসতেছে, মানুষের মধ্যে তো এই সংকট বাড়বে। এখন আপনি দুর্ভোগ দূর করছেন না, জনগণের সাথে কনসাল্ট করছেন না, জনগণ থেকে বিল নিচ্ছেন, আবার ওদিকে গন্ডগোল করতেছেন কি নিয়ে, পোস্টার নিয়ে গন্ডগোল করতেছেন কি নিয়ে, কার ছবি থাকবে কার ছবি নাই, কে মানে জুডিশিয়াল কিলিং কি কিলিং নিয়ে, এগুলো নিয়ে ঝগড়া করছেন। তখন সরকারের পক্ষে কি জনমত থাকবে? বিরোধী দল তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে তখন। যেমন আমরা কর্মসূচি দিয়েছি, আমাদের কর্মসূচির বাইরে তো সাধারণ জনগণ তো কর্মসূচি দিচ্ছে। সুতরাং এটা সরকারের আমি মনে করি ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই। যে আগামীকাল 5 আগস্ট, সেখানে এতদিন ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন পত্রিকাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে আশ্রয়ে আছেন। আগামীকাল তিনি ভার্চুয়ালি বক্তব্য দিবেন একটি অনুষ্ঠানে। এই ভার্চুয়াল বক্তব্য কি বাংলাদেশে কোনো ধরনের প্রভাব পড়বে বলে মনে হয় কিনা, বা কোনো ধরনের বার্তা দিতে চায় কিনা, যে তারা যে 24-এর যে 5 আগস্ট তিনি চলে গেছেন, সেই বিষয়ে কি বার্তা দিতে পারে এবং সেই বার্তা বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে হয়? কোনো কিছু প্রভাব সৃষ্টি করবে না। তিনি একটা খুনি, তিনি একটা ফাঁসির আসামি, তিনি পলাতক এবং দৃশ্যমান আছে পালিয়ে গেছেন। তো এই 3টা ঘটনা হাসিনা নাই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যা করেছে সেটি আগে তাদের ঠিক করতে হবে, অন্যদিকে চোখ ফেরানোর আগে। যদি আমি মানুষ খুন করে থাকি, মানুষের কাছে তার জন্যে দুঃখ প্রকাশ করতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। তো এইগুলো না করে উনি একটা নিরাপদ জায়গায়, ভারতও এই ক্ষেত্রে শয়তানিটা বাংলাদেশের ক্ষেত্রে সবসময় করেছে, এখনও করছে। তিনি কোনো ভালো লোককে আশ্রয় দেয়নি, বিষয়টা খুনিকে। এবং খুনির সঙ্গী সাথী যারা আছে তারাও ইন্ডিয়াতে আছে। কোনো জায়গায় ইন্ডিয়ানরা ক্ষুব্ধ হয়ে, এই যে আমাদের অনেক ওই দেশের নাগরিক খালি মুসলমান হওয়ার কারণে পুশ ইন করছে, মানে আমাদের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু ওই দেশের নাগরিক।
শুধু চেহারাটা, পোশাকটা আমাদের বাঙালি সাদৃশ্য, কিন্তু সে অপরাধ মুসলমান, এই জন্য মানে এইখানটা। তো এখানে এই জিনিস যদি বিবেচনা করি, তো প্রথম মুসলিম নারী হিসাবে তো হাসিনাকে তো পুষিন করতে পারতো, কারণ সে তো একেবারে দৃশ্যমান আছে সেখানে গিয়ে, মানে এই দেশে অবৈধ অভিবাসী। প্রথম আপনি যদি শুধু ন্যায় নীতি পালন করেন, যেমন আমরা ওখানে অনেক গ্রুপ ওখানে কিন্তু লড়াই করছে, সংগ্রাম করছে, তাদের উপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট জুলুম করছে, কিন্তু আমরা তো আশ্রয় দিই নাই, এই দেশে কিন্তু আশ্রয় দেয় নাই। যে দুই একজন আসছে তারা আবার চলে যেতে বাধ্য হয়েছে এখানে কোনো সুবিধা না পাওয়ার কারণে। কিন্তু ভারত যেটা করছে, আবার একই মুখে বলছে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই নির্বাচিত সরকারের সঙ্গে। তো নির্বাচিত সরকারও 5 মাস হয়েছে, বারবার বলা হয়েছে তাকে ফেরত পাঠানোর জন্য, সে তো লুকিয়েও নাই, প্রকাশ্যে আছে। 5 তারিখে ভাষণ দেবেন, কি ভাষণ দেবেন? যে মানুষ মেরেছে ঠিক করছে, লুটপাট করছে ঠিক করছে, বিরোধী দল ধ্বংস করে দিছে ঠিক করছে, এইটা মানে এই কৃতকর্মের কথা বলবে? ভাষণ দেওয়ার কিছু নাই। জি, আমি একটু শেষ শুনতে চাই মঞ্জুর রহমান মঞ্জু ভাইয়ের কাছে। মঞ্জু ভাই, আপনার কি মনে হয় যে শেখ হাসিনা যে বক্তব্য আগামীকাল দেবেন, সে বক্তব্যে বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে, বা এটা কি আওয়ামী লীগ নেতাকর্মী যারা এখানে বাংলাদেশে আছেন তাদেরকেও কি উজ্জীবিত করবে কিনা তারই বক্তব্য? দেখেন, আমি একটু অন্য ভিন্ন আঙ্গিকে দেখতে চাই। আমি শুধু দেখতে চাই যে এতদিন যে আমরা ইতিহাস পড়েছি, যে বলে না আরেকজনের জন্য গর্ত করলে তোমাকেও সে গর্তে পড়তে হয়। শেখ হাসিনা অনবরত তারেক রহমানকে নিয়ে মানে হাসি তামাশা করেছে, যে স্কাইপে বক্তব্য দেয়, যে মানে অনলাইনে বক্তব্য দেয়, ঠিক না, দেশে আয়, নানা ধরনের বাজে বাজে কথা বলেছেন। আজকে ইতিহাসের কি মানে মানে বিধির কি, আজকে উনি সেই জায়গায় যাচ্ছেন। আজকে উনি একটা মানে অনলাইনে বক্তব্য দিবেন, সেটার জন্য তো আয়োজন। এটা তো যে কোনো সময় দেওয়া যেতে পারে, কারণ আমরা তো এখন ধরেন মোবাইলের যুগ। আমি এখান থেকে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলে আপনি এখনই তো প্রচার হয়ে যায়। তো উনি একটা অনলাইনে বক্তব্য দিবেন, সশরীরে বক্তব্য দিবেন, এটা এত আয়োজন, এত হাক ডাকের কি আছে? তো আমি যেটা দেখতে চাই, এটা হচ্ছে ইতিহাসের মানে শিক্ষা বা ইতিহাসের প্রতিশোধ, যে উনাকেও আজকে এই ধরনের মানে আরেক জায়গা থেকে, তারেক রহমান তো অনেক দূর থেকে বক্তব্য দিয়েছিলেন, উনি একদম নিকটবর্তী থেকে ওনাকে আজকে মনে হচ্ছেন উনি কাছে থেকেও নাই, এরকম একটা জায়গায় ওনাকে যেতে হয়েছে। এই জিনিসটা উপলব্ধি করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি বক্তব্য দিবেন কি দিবেন না, এটা আপনি আমি মুখস্থ বলতে পারি, আমরা এখানে এখনই ঠিক করে ফেলতে পারি যে উনি কি বক্তব্য দিতে পারেন। উনি হয়তো কান্নাকাটি করবেন ওনার আবেগপ্রবণ জায়গা থেকে, উনি যেটা সবসময় করেন। উনি হয়তো ওনার পক্ষে সাফাই গাইবেন, উনি হয়তো পুলিশ হত্যা হয়েছে এগুলো বলবেন, উনি হয়তো মেটিকুলাস ডিজাইনের কথা বলবেন, এই কথাই তো উনি বলবেন। উনি বরং কথা যত কম বলতে পারতেন তার দলের জন্য ভালো হতো। উনি যত কথা বলবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিএনপি জামাতের পক্ষে ক্যাশ হবে। কারণ দেখেন, এই যে আপনার উনি কি বলেছেন, উনি যখনই কথা বলার সুযোগ পেয়েছেন উনি বলেছেন আমি তো ভাবছিলাম আমি গোপালগঞ্জে যাচ্ছি, কিন্তু আমি যে ওই যে দিল্লিতে চলে যাচ্ছি এটা তো আমি জানতাম না। অথচ জয়শঙ্কর বাবু সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে উনি আগ্রহ প্রকাশ করেছেন, ওনার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে আমাকে আপনারা একটু এক্সিট দেন, আমাকে একটু নেওয়ার ব্যবস্থা করেন। তাহলে এখন বলেন, তাহলে উনি মুখ খুললেই তো উনি প্রমাণিত হয়ে যাচ্ছেন উনি সত্য বলেন না। আমি আর কি বলবো, একটা রাজনৈতিক ভাষা হিসাবে মানে অনেক খারাপভাবে বলতে পারি, কিন্তু মানে বিবেকে বাচ্ছে না। তো এখন কথা, উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, ওনার কোনো কথাকে বাংলাদেশের ওনার দলের বাইরের লোকেরা, একটা লোক আপনি বের করেন যে বিশ্বাস করে, ওনার দলের বাইরের একটা লোককে জিজ্ঞেস করেন যে ওনার কথার প্রতি, ওনার প্রতিশ্রুতির প্রতি কারো কোনো মিনিমাম ট্রাস্ট আছে কিনা, একটা লোকও পাবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারাই পাবেন হয়তো ওনার দলের একেবারে একনিষ্ঠ অন্ধ হয়তো ভক্ত বা দালাল হইতে পারে, এর বাইরে কিছু না। কারণ আপনাকে আমি অসংখ্য প্রমাণ দিতে পারবো উনি যেটা বলেছেন সেটা করেন নাই, উনি যেটা করবেন বলেছেন তার উল্টাটা করেছেন। উনি 10 টাকা সেরে চাল খাওয়াবেন বলেছেন, উনি ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছেন, উনি ঘরে ঘরে হাহাকার তৈরি করে দিয়েছেন বাংলাদেশ। উনি বলেছেন 67 না 68 বছর বয়সে উনি রাজনীতি থেকে অবসর নেবেন, ঠিক আছে, নেন নাই উনি। তারপরে শেষত উনি যা বলেছেন যে পালাবো না বলে উনি পালিয়েছেন। যাই হোক, আমি এগুলো আর বলতে চাই না, এগুলো প্রচুর আমরা বলেছি। আমার কথা হচ্ছে যে ওনার আরও অনেক কাজ বাকি আছে। উনি দেখেন, উনি সারা জীবন নিষিদ্ধ ঘোষিত দলগুলোকে নিয়ে ঠাট্টামস্করা করেছেন। আজকে কি বিধির বাম ওনার দলটা নিষিদ্ধ হয়ে আছে বাংলাদেশে, তাই না? কি বিধির বাম দেখেন,
অতীতে প্রত্যেকটা সরকার পদত্যাগ করার পরও তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পেরেছে, তারা দেশে থেকে রাজনীতি করতে পেরেছে। উনি একমাত্র তার অবস্থানটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে উনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে ওনার দলও নিষিদ্ধ হয়েছে, ওনাকে দেশ ত্যাগও করতে হয়েছে। আমি সবসময় বলি যে আমরা কিন্তু ওনার দেশ ত্যাগ চাই নাই, আমরা ওনার পদত্যাগ চেয়েছিলাম। আমরা ওনাকে বলেছিলাম পদত্যাগ করে একটা ইলেকশন দেন। উনি এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছেন, উনি দেশ ত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন, তারপরে আপনার নির্বাচন থেকেও উনি নিজের শূন্য হয়ে গেছেন এবং ওনার এখন দেহত্যাগ করার বাকি। কারণ দেহত্যাগ কি উনি দিল্লিতে করবেন না দেশে এসে করবেন, সেইটাই এখন আমার কাছে মনে হয় যে ওনার কাছে ফার্স্ট প্রায়োরিটি। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। দুজনকেই অসংখ্য ধন্যবাদ যে আজকের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, সেই কারণে আপনাদেরও প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।